প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আজকের সংবাদপত্রে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই আয়োজনে আজ আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক পীর হাবিবুর রহমান। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মধ্যে। আপনাকে ধন্যবাদ। তো আমরা সংবাদপত্রের শিরোনামগুলো দেখে আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, অফিসার্স মেসে গলায় রশি বাঁধা পুলিশ কর্মকর্তার লাশ। বাংলাদেশ প্রতিদিন, চ্যালেঞ্জ দলে দলে কোন্দল। মানব জমিন, প্রক্রিয়া শুরু, ফের বাড়ছে বিদ্যুতের দাম। আমাদের সময়, রেমিটেন্স ও রপ্তানি আয় হুন্ডির কবলে, ভয়াবহ আকার নিচ্ছে সংকট। সকালের খবর, 10 মাসে 11 আস্তানায় অভিযান, জঙ্গিদের সঠিক তথ্য নেই, আরো হামলার আশঙ্কা। যায় যায় দিন, রমজানের আগেই বাজার অস্থির। মানবকণ্ঠ, সমবায়ের নামে রাষ্ট্রদ্রোহ তৎপরতা। আলোকিত বাংলাদেশ, বেপরোয়া আজিজ কোঅপারেটিভ। ভোরের কাগজ, হাওর পরিস্থিতি দেখতে প্রধানমন্ত্রী আজ সুনামগঞ্জ যাচ্ছেন। আমাদের অর্থনীতি, ইন্দোনেশিয়ায় ফতোয়া 18 বছরের নিচে বিয়ে নয়, বাল্য বিয়ে প্রতিরোধে বাংলাদেশ কেন পেছনের পথে হাঁটছে। দৈনিক দিনকাল, কুড়িগ্রামে ভাঙছে গ্রামকে গ্রাম। বণিক বার্তা, সেলফোনে ইন্টারনেট সেবার মূল্য অসত্য প্রচারণায় অ্যামটম। দৈনিক সংগ্রাম, সাংবাদিক সম্মেলনে ডিসিসিআই সভাপতির আশঙ্কা, নতুন ভ্যাট আইনে হয়রানির শিকার হবেন ব্যবসায়ীরা। দৈনিক করতোয়া, কোচিং সেন্টার গাইড বই বন্ধে আইন হচ্ছে। দ্য ইন্ডিপেন্ডেন্ট, বিলবোর্ড স্টিল টেন্ট স্কাইলাইন ইন ক্যাপিটাল। The Bangladesh Today, Bangladesh wants to boost ties with Indian Northeast. Our time, elections to 6 city corporations before parliamentary polls. কাজী আরিফের মৃত্যুটাকেও দেন নাই। আমরা সংবাদপত্রের শিরোনামগুলো দেখছিলাম। তবে আমরা জানি যে বাংলাদেশের একজন বরেণ্য আবৃত্তি শিল্পী, বীর মুক্তিযোদ্ধা স্থপতি কাজী আরিফ, তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিউ ইয়র্কের ম্যানহাটনের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। আমরা জানি যে এই হাসপাতালে দ্বিতীয়বারের মতো তার হৃদযন্ত্রের অপারেশন হয়েছিল এবং অপারেশনের পরপরই তার অবস্থার অবনতি হয় এবং তিনি সেখানে মৃত্যুবরণ করেন। বাংলাদেশের আবৃত্তি শিল্প, সাংগঠনিক আবৃত্তি চর্চা, রেডিওর অনুষ্ঠান সঞ্চালনা আমরা যদি তার এই গুণের এই কাজগুলোর কথা স্মরণ করি, আমরা জানি যে এই মানুষটি আমাদের কতটা মুগ্ধ করে রেখেছিলেন, কতভাবে তিনি আমাদের সংস্কৃতি অঙ্গনে অবদান রেখেছেন একজন আবৃত্তির শিক্ষক হিসেবেও। তো আমরা এই মুক্তিযোদ্ধা এবং এই শিল্পীকে স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের আলোচনাটি শুরু করতে যাচ্ছি। তার গভীর আত্মার শান্তি কামনা করছি, শোকার্ত স্বজনদের সমবেদনা জানাচ্ছি এবং তার নাম বাংলা আবৃত্তি শিল্পে অমর হয়ে থাকবে তার সৃজনশীল কর্মের মধ্য দিয়ে, তার কণ্ঠের উচ্চারণের মধ্য দিয়ে। আমার দুঃখ, ব্যক্তিগতভাবে একটা দুঃখ অনুভূতি, যে গেলবার যখন আমি নিউ ইয়র্কে গেলাম, কবি শহীদ কাদরী ভাই মারা যাওয়ার আগে ওনাকে দেখে আসছিলাম, কিন্তু কাজী আরিফ ভাইকে দেখার ইচ্ছে ছিল কিন্তু সময় হয়ে উঠলো না, দেখাটা হলো না। এই আফসোসটাই আজকে মনে হচ্ছিল সারাদিন গতকাল। আসলে তিনি কি বলবো, যে একজন দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধই নয়, 60-এর উত্তাল ছাত্র আন্দোলনের সঙ্গে তিনি জড়িয়েছিলেন। তার বাড়ি ফরিদপুরের রাজবাড়িতে, বেড়ে উঠেছেন চট্টগ্রামে, সেখানকার সাহিত্য সংস্কৃতির অঙ্গনে তার জড়িয়ে পড়া। বাবা গান শুনতেন রেকর্ড প্লেয়ারে, তিনি সেখান থেকে কান পেতে থাকতেন। হঠাৎ সব্যসাচীর, কাজী সব্যসাচীর কণ্ঠ শুনে তিনি আলোড়িত হলেন এবং সেইভাবেই তার আবৃত্তিতে চলে আসা। 69-এর আন্দোলনে শরিক হওয়া ছাত্রলীগের এই তৎকালীন সেই কর্মীটি, তিনি মুক্তিযুদ্ধে চলে গেলেন এবং 1 নম্বর সেক্টরে মেজর রফিক বীরুত্তম, তার অধীনে তিনি যুদ্ধ করেছেন এবং স্বাধীনতার পরে তিনি একেবারে বুয়েটের প্রকৌশলীও। তিনি বুয়েটে আসার পরে তিনি আবৃত্তির প্রতি তিনি কাজী সব্যসাচী তাকে করলেন এবং তৈরি করলেন এবং তিনি সেভাবে আবৃত্তি শিল্পে নিজেকে উজাড় করে দিলেন। এবং শুধু তাই নয়, আবৃত্তি শিল্পে বাংলাদেশে একটা বিপ্লব ঘটালেন। তিনি সারা দেশ ঘুরে ঘুরে আবৃত্তিকার তৈরি করলেন। আজকে শিমুল মুস্তফার মতো বরেণ্য শক্তিমান আবৃত্তি শিল্পী তার হাতের তৈরি। এবং তিনি
কাজী সব্যসাচীর পর তার প্রথম আবৃত্তির ক্যাসেটই যেটা বেরিয়েছিল, তখন তো ক্যাসেট এবং আবৃত্তির ক্যাসেট প্রথম বের হয়, বাংলাদেশের প্রথম আবৃত্তির ক্যাসেট এটা হলো 1980 সালে। এবং 85 সালে তার আবৃত্তির ক্যাসেট অন্নদাশঙ্কর রায় যখন শুনেন, পশ্চিমবঙ্গের শক্তিমান লেখক বাংলা সাহিত্যের, তিনি তখন বললেন, কণ্ঠ থেকে তুমি কাজী সব্যসাচীকে ঝেড়ে ফেলো, নিজেকে তুলে আনো। তিনি আবার ফিরে পেলেন আর একটা টার্নিং পয়েন্ট, এবং তিনি সেইভাবে কাজী আরেফ হিসেবে উদ্ভাসিত হলেন তার কণ্ঠ দিয়ে। এবং তিনি বাংলাদেশের আবৃত্তি শিল্পকে যে উচ্চতায় রেখে গেছেন, যে যতটা অগ্রসর করে গেছেন, তিনি তার হার্টের একটা বাল্ব অকেজো হয়ে পড়ে যাওয়ায় তিনি হাসপাতালে আবার ভর্তি হন, সেই বাল্ব আবার অপারেশন করে লাগানো হয়। একই সঙ্গে তার আর্টারিতে আরেকটি ব্লক ধরা পড়ার কারণে সেখানে বাইপাস হয়েছিল, এবং তিনি অনেকটা সিসিইউতে থাকার পর আস্তে আস্তে ক্লিনিক্যালি আস্তে আস্তে তিনি ইন্টেন্সিভে চলে যান। এক পর্যায়ে ক্লিনিক্যালি ডেড হওয়ার মধ্য দিয়ে তার সব লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়েছে এবং তাকে মৃত ঘোষণা করা হয়েছে। এবং বাংলাদেশের কবিতা ও আবৃত্তি শিল্পের এই নান্দনিক রূপকার এবং শিল্পীকে, এই কণ্ঠস্রষ্টাকে ইতিহাস অমরত্ব দেবে মহান মুক্তিযুদ্ধে এবং বাংলাদেশের আবৃত্তি শিল্পে। আমরা মনে করি যে তার এই গুণের কাজের মধ্য দিয়ে তিনি নিশ্চয়ই। আরেকটা বিষয় আমি বলতে চাই, ফেসবুকে অনেকে অনেক কথা লিখছেন, তিনি কোনো ফেরেশতা ছিলেন না, একজন বর্ণাঢ্য সৃজনশীল সৃষ্টিশীল মানুষ। সৃষ্টিশীল মানুষদের তাবৎ পৃথিবীর জীবন হয় বর্ণাঢ্য, অনেক ঘটনা থাকে তাদের জীবনে, সেটা না নাই ভালো। আসলে একজন মৃতকে শান্তিতে ঘুমাতে দেন। আমরা তার প্রতি শ্রদ্ধা জানাই এবং আমরা মনে করি যে আগামী প্রজন্ম তার ভালো কাজগুলো নিশ্চয়ই অনুসরণ করবেন। এবং আমরা সংবাদপত্রের শিরোনামগুলো যেমন দেখছিলাম, সুনামগঞ্জের যে হাওর অঞ্চল, সুনামগঞ্জ নেত্রকোনা সহ আমাদের পুরো যে হাওর অঞ্চল, সেটি যেভাবে প্লাবিত হয়েছে, সেখানে যেভাবে কৃষি সহ মৎস্য সম্পদ বিনষ্ট হয়েছে, সেই খবরগুলো রয়েছে, ফলো আপ সংবাদগুলো রয়েছে। একটি শিরোনাম আমাদের দৃষ্টি কাড়ে, সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এই দুর্যোগের সময় সুনামগঞ্জ সফরে যাচ্ছেন। এটা হলো গিয়ে কি, যে বাংলাদেশের কৃষিতে যে বিপ্লবটা ঘটেছে, এখানে আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃতিত্ব দিতেই হয়। উনি সেনা শাসক এরশাদজামানের নরসিংদী থেকে তিনি কৃষক সমাবেশের মধ্য দিয়ে কৃষক বাঁচাও দেশ বাঁচাও একটা আন্দোলন শুরু করেছিলেন, এবং তিনি 96 সালে ক্ষমতায় আসার পর তিনি সেই কৃষিতে যে উন্নয়ন সাধিত করেছেন, তারপর বাংলাদেশ বলেছে আমরা খাদ্যে উদ্বৃত্ত, এবং আজকে বাংলাদেশ দাবি করছে যে খাদ্য রপ্তানিকারক দেশ। এবং বাংলাদেশের যে খাদ্য, সেটা মনে করেন একটা বৃহৎ অংশ আপনার এই হাওর অঞ্চল থেকে আসে। এটা এক ফসল, বড় ফসল। যেমন কৃষি গবেষক শাইখ সিরাজ তিনি প্রশ্ন তুলেছেন যে আর কি ধরনের উৎপাদনে আসলে যাওয়া যায়, আগাম বা পরবর্তীতে কি ফলানো যায়, কারণ এটা তো আপনার আসলে বন্যা কবলিত এলাকা, এবং এখানকার প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্যের সমস্ত সৌন্দর্যের অবলোকন করার মতো বিষয়টাই হলো গিয়ে যে বর্ষাকাল। আপনি যদি হেমন্তে যান তাহলে বিস্তীর্ণ সুনামগঞ্জটাকে মনে করেন, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, আপনার এই যে হবিগঞ্জ, এগুলো হলো গিয়ে হাওর অঞ্চল। এর মধ্যে তার হৃৎপিণ্ডটা হলো সুনামগঞ্জ। সুনামগঞ্জ হলো গিয়ে বর্ষা একটা দ্বীপ শহরের মতো থাকে, চতুর্দিকে অথই জলরাশি, যেন সমুদ্র, যত দূর চোখ যায় জল আর জল। এবং সিলেট থেকে আপনি যখন সুনামগঞ্জে প্রবেশ করবেন, তখন ডানে যত দূর চোখ যাবে যে জলরাশি দেখবেন, সেটি দেখার হাওর। সেটি নিয়ে অনেক মিথ আছে, এবং সেখানের মাছ খুব সুস্বাদু মাছ, বাংলাদেশের পুষ্টি যোগান দিয়ে থাকে। এবং বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত, সবচেয়ে বড় হাওর, টাঙ্গুয়ার হাওর, সেটিও সুনামগঞ্জে, যদিও সেটি রামসার প্রজেক্টকে নিয়ে নেওয়া হয়েছিল। যাই হোক, সবচেয়ে বড় জিনিস হলো গিয়ে জ্যোৎস্নায়, আষাঢ়ে পূর্ণিমা রাতে নবযৌবনা সুন্দরীর আবছে পড়া রূপ যখন জলের সঙ্গে খেলা করে, এর নৈসর্গিক দৃশ্যে আপনি সেই চীনা কবি লেইপেনের মতো মনে করেন যে তার প্রেয়সীর ছবি দেখে যেরকম জলে আত্মাহুতি দিয়েছিল, এইরকম একটা রহস্যময়তা সৃষ্টি করে। কিন্তু একই সঙ্গে যখন কৃষকের ফসল তলিয়ে যেতে থাকে, অবাধ বন্যা বা আগাম বন্যা বা পাহাড়ি ঢলে বা অকাল বৃষ্টিতে, অতিবৃষ্টিতে, তখন মনে করেন যে কৃষক এক পর্যায়ে তার বুকটা দিয়ে দেয় বাঁধের মধ্যে, বাঁধ রক্ষার্থে। তখন তার চোখের কোণে জ্যোৎস্নার আলোয় সেই চিকচিকে অশ্রুবিন্দুতে তার এক একটা দীর্ঘশ্বাস, তার বেদনা, তার বুক ভেঙে যাওয়ার এবং অর্থনীতি ভেঙে যাওয়ার সেই চিত্র ফুটে ওঠে, সেই বেদনার চিহ্ন ফুটে ওঠে। এবারের মতো ঘটনা অতীতে আর কখনো ঘটে নাই। সবসময় হাওরে মনে করেন যে পাহাড়ি ঢল নেমেছে, অকাল বন্যা এসেছে, অতিবৃষ্টি হয়েছে, এবং ফসল হানির মধ্য দিয়ে কাঁচা পাকা ধান কৃষক অনেক তুলে নেয়। এক হাওর চলে গেছে, আরেক হাওর বাকি রয়েছে, এরকম করে করে ঘটে। এবার মনে করেন সর্বশেষ টানা 24 দিন কৃষক আর মানুষ লড়াই করেছিল, সর্বশেষ ধানের ভান্ডার, খাদ্য ভান্ডার, শনির হাওর, সেটিও তলিয়ে গেছে, এবং কোনো ফসল আপনার হাওরই আর নেই।
এবং বলা হয় সরকারি হিসেবে বলা হচ্ছে 4,000 কোটি টাকার সম্পদ, আসলে বেসরকারি হিসেবে বলা হচ্ছে 10,000 কোটি টাকার বেশি সম্পদ চলে গেছে। এখন বাংলাদেশের রাষ্ট্রপতি কৃষক হাওড় অঞ্চলের একজন পুরুষ, তিনি সেখান থেকে উঠে এসেছেন, বেড়ে উঠেছেন, জন্ম নিয়েছেন, সেখান থেকে তৃণমূল থেকে হাওড়ের মানুষের সঙ্গে একাত্ম হয়ে হয়ে রাজনীতি করে এসেছেন। সেখানের আবহাওয়া, সেখানের ফসলানির বেদনা তিনি ভালো জানেন এবং তিনি সফরও করেছেন। এবং তিনি বলেছেন যে যেসব জায়গায় দুর্নীতি হয়েছে, অনেক জায়গায় আবার আজকের দুর্নীতিবাজদের কারণে যারা প্রফেশনাল সৎ ঠিকাদার বা যারা কাজ করেছেন তারাও হয়তো আজকে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন। এটাও সরকারকে দেখতে হবে যে আপনি পানি সম্পদ মন্ত্রী বলেছেন যারা দুর্নীতি করেছে তাদের রেহাই নেই, ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু তাদের সঙ্গে যেন যারা কাজ করেছে, তাদের কাজ পানির তলায় চলে গেছে, তাদেরকে যেন যারা পেশাদারি কোনো দল করে না, যদি কোনো সিন্ডিকেটের মধ্যে নাই, তাদেরটা যেন কখনো তারা যেন এই ভুক্তভোগী না হয়, কারণ তাদেরও কোমর ভেঙে যাবে আসলে, কারণ তারা তো আর নেই। আরেকটা বিষয় হলো গিয়ে যে আজকের যে পরিস্থিতি, আমরা জানি ওখানে কি প্রলয় ঘটে গেছে। আজকের পরিস্থিতি হলো গিয়ে যে কৃষকের ঘরে কোনো খাবার নেই। কৃষকেরা সরকার সেখানে 3টা পদ্ধতিতে, OMS মনে করেন, খোলা বাজারে চাল, তারপরে মনে করেন যে এই BGF কার্ডের মাধ্যমে খাবার দিচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন যে কোনো লোক কৃষক কেউকে না খেয়ে মরতে দেবেন না, কিন্তু যে কষ্ট, একটা হলো গিয়ে যে কৃষি ঋণ, আরেকটা হলো গিয়ে যে দাদন ব্যবসায়ীদের কাছ থেকে ঋণ এনে যে কৃষক, সেইখানে তার জীবন জড়িয়ে গেছে। হালের বলদ বিক্রি করে দিচ্ছে পানির মূল্যে, প্রায় 70-80 ভাগ কৃষক অলরেডি বিক্রি করে দিয়েছে। অনেক ছাত্র, আজকে মধ্যনগর থেকে আলাউদ্দিন নামের একজন লোক আমার পাঠক, তিনি ফোন করেছিলেন, বললেন যে সেখানে প্রায় অনেক ছাত্ররা চলে আসছে ঢাকায় গার্মেন্টসে কাজ করার জন্য লেখাপড়া ছেড়ে। অনেক শিক্ষকরা এটা বলছেন মধ্যনগরের উপজেলায়, এবং করছে কি আজকে অনেকে যেমন ছাতক, সিলেট, এগুলোতে ত্রাণ যাওয়ার কোনো দরকার নেই, সাহায্য যাওয়ার কোনো দরকার নেই। সর্বোচ্চ যাওয়া দরকার আপনার ধর্মপাশায় জামালগঞ্জ, তাহিরপুর, মধ্যনগর, ভাটির যে একেবারে গভীর অঞ্চল, এবং মনে করেন সাল্লা, দিরাই। অকাল প্রয়াত পার্লামেন্টারিয়ান সঞ্জীব সেনগুপ্ত, তিনি আজকে নাই থাকলে একটা উচ্চারিত করতেন তার সেই মুক্তিযুদ্ধের, তার ঢেউ খেলানো, সেই বাবরি দুলানোর চুল নিয়ে তিনি হয়তো আজকে কথা বলতেন যে এই হাওড়বাসী নিয়ে। তবে প্রধানমন্ত্রী যাওয়ার মধ্য দিয়ে একটা বৈপ্লবিক পরিবর্তন আসে বলে আমি আশা করি, কারণ তিনি কিন্তু 2008-এর পরে নির্বাচনে ক্ষমতায় আসার পর তিনি হাওড় অঞ্চলে গিয়ে কৃষক সমাবেশের মাধ্যমে সার, বীজ, কীটনাশক দিয়েছিলেন লক্ষ লক্ষ পরিবারকে। আজকে কৃষি ঋণ মৌকুফ থেকে শুরু করে তাদেরকে যে ভর্তুকি দেওয়া আগামীতে, এবং তাদেরকে আজকের সংকট থেকে মুক্ত করা এবং রক্ষা করা, এবং তাদেরকে আগামী দিনে মাথা তুলে আবার, কারণ এই পেশিবহুল কৃষকেরা আবার প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করে এবং তারা আবার রুখে দাঁড়িয়ে যেতে পারে, ঘুরে দাঁড়িয়ে যেতে পারে, এই শক্তি তাদের রয়েছে। আমাদের হাওড়ের কৃষকরা কখনো কিন্তু রিলিফের লাইনে কখনো দাঁড়ায় নাই, কিন্তু আজকে থানা পর্যায়ে 3টা করে কেন্দ্র খুলে আপনার 1 টন করে নিয়ে চাল দেওয়া হচ্ছে। এখানে মনে করেন 400 করে প্রতি উপজেলায় চাল পাচ্ছে মানুষ খোলা বাজারে, কিন্তু এটাকে ইউনিয়ন পর্যায়ে ব্যাপক হারে নিয়ে যেতে হবে মানুষের দুয়ারে দুয়ারে, যাতে মানুষ এই কষ্ট সহ্য করতে না হয়। কারণ আজকে বিস্তীর্ণ হাওড় অঞ্চলে অর্থনীতি ভেঙে গেছে, মাছ মরে গেছে, হাঁস মরেছে, মানুষের হাওড়ের অর্থনীতি স্তব্ধ হয়ে গেছে। হাওড় জুড়ে আজ বুক ভাঙা আর্তনাদ এবং ক্রন্ধন এবং তপ্ত নিঃশ্বাস। এটা আজকে শুধু সরকারি নয়, আমি আকুল আহ্বান জানাবো, চেন্নাইয়ের যে বন্যা যদি সামাল দিয়ে দিতে সুপারস্টার অভিনেতারা, বলিউড অভিনেতারা ছুটে যেতে পারেন, আমাদের বিত্তবান থেকে আরম্ভ করে যত বিত্তবান দেশের রয়েছেন তারাও সেখানে ভূমিকা রাখতে পারেন। কারণ একজন কৃষকের শুধু এই বন্যার পানিতে, আগামীতে যে বন্যা আসতেছে সেই বন্যার তার ঘরও ভেঙে যাবে, ঘর মেরামত, পুনর্বাসন, অনেক কিছু রয়েছে আসলে। সুতরাং তার অর্থনীতি, তার টিকে থাকা, তার আগামী দিনে রুখে দাঁড়ানো, সব মিলেই তাকে সহযোগিতা দিতে হবে। সংবাদ শিরোনাম রয়েছে, আমরা চাঁপাইনবাবগঞ্জে যে জঙ্গি আস্তানা অভিযানের সংবাদ দেখছিলাম, সেখানে একটি ফলো আপ সংবাদ শিরোনাম রয়েছে, নিহতদের আরেকজনের পরিচয়, ঝিনাইদহ থেকে পালানো জঙ্গি আবু আবদুল্লাহ, এটি রয়েছে। আবার সকালের খবরের সংবাদ শিরোনামে আমরা দেখতে পাচ্ছি, জঙ্গিদের সঠিক তথ্য নেই, আরো হামলার আশঙ্কা, 10 মাসে 11 আস্তানায় অভিযান। আমরা যদি এই প্রসঙ্গটি ঘিরে আলোচনা করি, আসলে খুব বেদনার সঙ্গে বলতে হয় যে অদ্ভুত এক সময় আমরা অতিক্রম করছি। আসলে আমাদের সুমহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর উগ্র সাম্প্রদায়িক শক্তিকে আমরা পরাজিত করেছিলাম, কিন্তু আমাদের রাজনীতি, গণমুখী রাজনীতি দিনে দিনে আদর্শ থেকে এতটাই বিচ্যুত হয়েছে যে, এবং আমরা সবচেয়ে বড় ব্যাপার আমি বারবার বলি যে আদর্শিক রাজনীতি, তারুণ্য হলো একটা জাতির শক্তি। তারুণ্য সবসময় মুক্তিযুদ্ধ তারুণ্য করেছে, 52 তারুণ্য করেছে দেশের।
এই 60-এর আন্দোলন আইয়ুব পতন তারুণ্য করেছে, 69 তারুণ্যের হাত ধরে এসেছে, 62 তারুণ্যের হাত ধরে এসেছে, সেনা শাসন মুক্ত বাংলাদেশ 90-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশ উদ্ভাসিত হয়েছে সেটি তারুণ্যের সংগ্রাম আন্দোলন রক্তে অর্জিত হয়েছে। এখন এই তারুণ্য আজকে বাংলাদেশের তারুণ্যকে অবরুদ্ধ করে দেওয়া হয়েছে, পঙ্গু করে দেওয়া হয়েছে গত 26 বছর ধরে বিশ্ববিদ্যালয় এবং কলেজ ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে। বিশ্ববিদ্যালয় এবং কলেজ ছাত্র সংসদ নির্বাচন থাকলে এই অন্ধকার শক্তি কখনো জায়গা নিতে পারে না। তখন মুক্ত চর্চার যে মুক্ত মন, মুক্ত মনন, চিন্তা, চেতনা, সাংস্কৃতিক কর্মকাণ্ডের যে আবহ বাংলাদেশ জুড়ে ছিল, আজকে বাংলাদেশে যাত্রাপালা হয় না গ্রামগঞ্জে, সাংস্কৃতিক কর্মকাণ্ড সেইভাবে হয় না। আজকে বিশ্ববিদ্যালয় কলেজে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা হয় না, খেলাধুলার প্রতিযোগিতা হয় না, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় জুড়ে। আমরা একটা একটা বন্যা সময় অতিক্রম করছি গত 2 যুগ ধরে। এই বন্যাত্ব থেকে বাংলাদেশের তারুণ্যকে বের করতে আনতে হবে এবং রাজনীতিকে আদর্শিক রাজনীতি নিতে হবে এবং গণতন্ত্রের দ্বার খুলতে হবে। একটা শাসন ব্যবস্থায় সরকার, বিরোধী দল এবং অবশ্যই বাংলাদেশের রাজনৈতিক শক্তিকে মুক্তিযুদ্ধই তার গৌরবের জায়গা, এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এই রাজনীতির জায়গা করতে হবে। কারণ এই জাতি মুক্তিযুদ্ধের বাইরে যাবে না, কারণ এখানে মুক্তিযুদ্ধই আমাদের গৌরব, আমাদের হাজার বছরের যে গৌরব বা শত বছরের যে সংগ্রামের ফসল, সেটি হলো গিয়ে আমাদের মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে এবং মুক্তিযুদ্ধের চেতনাই হলো গিয়ে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বৈষম্যহীন সমাজ ব্যবস্থা। সুতরাং সমাজে যখন অন্যায় অবিচার অনেক কিছু হবে তখন নানা পথ নানা মত আসে। স্বাধীনতা উত্তরকালে আমরা অন্ধকার শক্তি হিসেবে আবির্ভূত হয়েছিল, তারাও একটা আদর্শ মনে করেছিল যে সর্বহারা, পূর্ব বাংলার সর্বহারা, পাটের গুদামে আগুন, জনপ্রতিনিধি হত্যা, আরো উগ্রপন্থী হটকারী অনেক রাজনৈতিক দল পাগলা গুড়ার মতো ছুটেছিল। তো সেগুলো মনে করেন সেগুলো টিকতে পারে নাই, মাঝখানে একটা রাষ্ট্রের কাটামুকে জন্মের শুরুতে পঙ্গু করে দিয়ে দেওয়া হয়েছিল। জাতির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের প্রেক্ষাপট তৈরি করে ফেলা হয়েছিল। তো এতে কি হয়েছে? জাতি নেতৃত্বহীন হয়েছে, জাতি পিছিয়েছে। বাংলাদেশে মাঝখানে সংবিধান থেকে মুক্তিযুদ্ধে অর্জিত 4 মূলনীতি, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং বাঙালি জাতীয়তাবাদ মুছে গেছে। আজকে সংবিধান অনেক পরিবর্তন হয়ে এসেছে, তারপরে সংবিধানে ধর্মনিরপেক্ষতা ফিরেনি, রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রয়েছে। আজকে হেফাজত এবং গ্রিক দেবী নিয়ে যে বিতর্ক, সেখানে দেখা যায় সাংস্কৃতিক জোটের মতো প্রতিষ্ঠানও সেখানে সমর্থন দিচ্ছে। তো এটা হল গিয়ে বাস্তবতার কারণেই রাষ্ট্রধর্ম ইসলামও বহাল রাখতে হয়েছে। সুতরাং এখান থেকে আদর্শিক রাজনীতি একমাত্র উত্তরণ ঘটাতে পারে এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের দুয়ার, আদর্শিক রাজনীতির দুয়ার, মুক্তিযুদ্ধের চেতনার যে গৌরব, সেই গৌরবের দুয়ার খুলে দিতে হবে। না ছাড়া এই জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, এই অন্ধকার শক্তির বিরুদ্ধে লড়াই, সেই লড়াই আমাদের কল্যাণ বয়ে আনছে না। এবং এই অপশক্তির যে তৎপরতা, এই অপশক্তির তৎপরতা আমাদের ঘুম হারাম করেছে, আমাদের সন্তানদের কোথায় যাচ্ছে না যাচ্ছে, আমাদের উৎকণ্ঠা বেড়ে গেছে ঘরে ঘরে। বিশেষ করে হলি আর্টিজানের যে ঘটনা, গুলশান ট্র্যাজেডির পরে, সেখানে ছেলেরা কোথায় যাচ্ছে, এখন ছেলের বন্ধু কারা, এই যে আরো পেরেশানির মধ্যে অভিভাবকরা পড়ছেন, এটা একটা ক্রুশিয়াল টাইম। তারপরে আমাদের নিরাপত্তা ব্যবস্থা, অনেক কিছু মিলিয়ে আমরা, যদিও অন্ধকার শক্তি পরাজয় অনিবার্য এবং কখনোই গণতান্ত্রিক শক্তির কাছে অন্ধকার শক্তি জয়লাভ করতে পারে না। অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য, আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আজকের সংবাদপত্রের সঙ্গেও থাকবেন আশা করি। আজকের মতো এই আয়োজন এখানেই শেষ করছি। শুভরাত্রি।